অবশেষে নানা আলোচনা সমালোচনার পর ব্যাংক রেজুলেশন আইন 2026-এর 18 ক ধারা বাতিলের জন্য প্রণীত ব্যাংক রেজুলেশন সংশোধন আইন 2026-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার 16তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে প্রণীত সংশোধনী আইনের খসড়াটি লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে ব্যাংক রেজুলেশন আইন 2026-এর 18 ক ধারা বিলুপ্ত করার প্রক্রিয়া শুরু হলো। এর আগে তফসিলি ব্যাংকের মূলধন ঘাটতি, তারল্য সংকট, দেউলিয়াত্ব কিংবা ব্যাংকের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ ঝুঁকি দেখা দিলে তা দ্রুত সমাধান এবং আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025 জারি করা হয়। পরে অধ্যাদেশটি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিল আকারে উত্থাপনের পর বিস্তারিত পর্যালোচনার জন্য সংসদীয় বিশেষ কমিটিতে পাঠানো হয়। বিশেষ কমিটি অধ্যাদেশটির কিছু সংশোধন করে 18 ক ধারা যুক্ত করে সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতে পরবর্তী সময়ে ব্যাংক রেজুলেশন আইন 2026 প্রণয়ন করা হয়। বাংলা কিউআর ভিত্তিক ডিজিটাল লেনদেন বাড়াতে ইন্টারচেঞ্জ ফি বাতিল করার পাশাপাশি 100 কোটি টাকার প্রণোদনা তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী 1 অক্টোবর থেকে কার্যকর হবে নতুন এই সুবিধা। নতুন নির্দেশনা অনুযায়ী বাংলা কিউআর লেনদেনের ক্ষেত্রে ইস্যুইং প্রতিষ্ঠান অ্যাকোয়ারিং প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো ফি বা সার্ভিস চার্জ পাবে না। এছাড়া 2000 টাকা পর্যন্ত প্রতিটি বাংলা কিউআর ভিত্তিক এনপিএসবি লেনদেনের বিপরীতে মিলবে প্রণোদনা। এক্ষেত্রে সংশ্লিষ্ট অ্যাকোয়ারিং প্রতিষ্ঠানকে লেনদেনের পরিমাণের 0.10% এবং ইস্যুইং প্রতিষ্ঠানকে 0.20% হারে প্রণোদনা দেওয়া হবে। তবে প্রণোদনা পেতে একটি লেনদেনকে ভাগ করে দেখানো যাবে না। বাতিল, ব্যর্থ বা ভুয়া লেনদেনের বিপরীতে প্রণোদনা দেওয়া হবে না। অনিয়ম হলে অর্থ ফেরতের পাশাপাশি আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রপ্তানির ধারাবাহিক পতনে রেকর্ড বাণিজ্য ঘাটতিতে বাংলাদেশ। এক বছরের ব্যবধানে প্রায় 34% বেড়ে যা ছাড়িয়েছে $27 বিলিয়ন, যা দেশের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে এ তথ্য। আগের অর্থ বছরে এই ঘাটতি ছিল $22.43 বিলিয়ন, আর 2021-22 অর্থ বছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ $33.25 বিলিয়ন বাণিজ্য ঘাটতি হয়। এদিকে চলতি অর্থ বছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে আমদানি। $43 বিলিয়ন রপ্তানির বিপরীতে আমদানি হয় $71 বিলিয়ন বেশি পণ্য। একই সময়ে প্রবাসী আয় আসে $35.59 বিলিয়ন। তবে লেনদেন ভারসাম্যের আরেকটি গুরুত্বপূর্ণ সূচক আর্থিক হিসাবে রয়েছে বড় উদ্বৃত্ত। 2025-26 অর্থ বছর শেষে আর্থিক হিসাবে উদ্বৃত্ত হয় প্রায় $8 বিলিয়ন। সিগারেট পেপার সরবরাহের ক্ষেত্রে 25% সম্পূরক শুল্ক পরিশোধের বিধান থাকলেও তা মানেনি অর্কিড প্রিন্টার্স। এভাবে 2022 থেকে আড়াই বছরে প্রায় 83 কোটি টাকা রাজস্ব ফাঁকি দেয় প্রতিষ্ঠানটি। এমন অভিযোগ আনে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট। যদিও অভিযোগ অস্বীকার করা হয় শুনানিতে। পরে এনবিআরের অধিকতর মতামত চায় ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট। তবে 1.5 বছর মেলেনি উত্তর। বিশেষজ্ঞরা বলছেন এর ফলে তৈরি হয় দীর্ঘসূত্রিতা। মইনুল হাসানের বিশেষ প্রতিবেদন। তামাক পণ্য প্রস্তুত শিল্পের জন্য টিপিং পেপার আমদানি করে তা প্রিন্টিং ও স্লিটিং করে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের কাছে বিক্রি করে অর্কিড প্রিন্টার্স লিমিটেড। সেই পেপার আমদানির ক্ষেত্রে শুল্ক কর পরিশোধ করে প্রতিষ্ঠানটি। তবে আইন অনুযায়ী স্থানীয় পর্যায়ে সরবরাহের ক্ষেত্রে আরও 25% সম্পূরক শুল্ক পরিশোধের বিধান থাকলেও তা মানেনি অর্কিড প্রিন্টার্স। 2024 সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটিকে দেয়া 83 কোটি টাকার শুল্ককর ফাঁকির অভিযোগ আনে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট। বলা হয় 2022 থেকে পরের আড়াই বছরে সম্পূরক শুল্ক বাবদ প্রায় 72.5 কোটি টাকা এবং মূসক বাবদ আরও প্রায় 11 কোটি টাকা রাজস্ব ফাঁকি দেয় ওই প্রতিষ্ঠান। পরে টিপিং পেপার ও সিগারেট পেপার এক নয় এমন দাবি করে নোটিশের জবাব দেয় অর্কিড প্রিন্টার্স। একই সাথে অস্বীকার করে রাজস্ব ফাঁকির অভিযোগও। যদিও আইন অনুযায়ী রাজস্ব ফাঁকি হয়েছে বলে মনে করে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট। তারপরও অধিকতর মতামতের জন্য এনবিআরকে চিঠি দেন দপ্তরটির তখনকার কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান। তবে প্রায় 1.5 বছরেও মেলেনি উত্তর। ফলে আটকে আছে মামলার কার্যক্রম। মতামতটার প্রয়োজনপূর্ণ কারণ হচ্ছে যখন আমদানিকারক একটা বিষয়কে নিয়ে তর্কিত করেন তখন সেই বিষয়টার এসআরও আমাকে নির্ভুল কিনা ন্যায় বিচারের স্বার্থে যারা এসআরওটা করেছে তাদের কাছ থেকে একটা মতামত পাওয়ার বাধ্যবাধকতা থাকে। ফিল্ড অফিসের মতামত অনুযায়ী আমরা ধরে নিয়েছি যে এটার ক্ষেত্রে এসডি আরোপযোগ্য। তারপরে বোর্ডের যদি ভিন্ন কোনো মতামত থাকে আমাদেরকে জানানোর জন্য, আদারওয়াইজ আমরা মামলা দিয়ে প্রসিড করব। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বক্তব্য দিতে রাজি হননি এনবিআরের কোনো কর্মকর্তা। অবশ্য দেরিতে হলেও বিষয়টি পর্যালোচনায় আগামী মাসে এনবিআরের সেন্ট্রাল গোয়েন্দা সেল
মূসক, কাস্টমস, গোয়েন্দা ও সংশ্লিষ্ট কমিশনারেটের সাথে একটি বৈঠকের আয়োজন করেছে এনবিআর। তারপরই নেওয়া হবে সিদ্ধান্ত। বিশেষজ্ঞরা বলছেন, এরকম বিলম্ব হলে আটকে যায় সরকারের পাওনা রাজস্ব, তৈরি হয় দীর্ঘসূত্রিতা। কোনো একটা পর্যায়ে প্রক্রিয়ার ভিতরে গেলে একটা দীর্ঘসূত্রিতার মধ্যে পড়া এবং সময় মতো পাওয়া, সেটা রিপোর্ট পেতে দেরি হয়, এই জায়গাগুলো কিন্তু একই সাথে ভ্যাট কমিশনার এবং একই সাথে যার বিরুদ্ধে তাকে কিন্তু এক ধরনের বিব্রতকর পরিস্থিতির মধ্যে রাখেন। সুতরাং এর একটা আশু সমাধান দরকার এবং সেক্ষেত্রে আমরা মনে করি যে একটা স্বয়ংক্রিয় প্রক্রিয়া সৃষ্টি করা দরকার। পুরো প্রক্রিয়াটি যাতে ডিজিটালাইজড হয় এবং একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয় যে 15 দিন বা 1 মাসের ভিতরে যদি কোনো রিপোর্ট না পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে যে রাজস্ব উচ্চ পর্যায়ে রাজস্ব কর্মকর্তাদের এই বিষয়ে কোনো মন্তব্য নেই বা বক্তব্য নেই। এদিকে বিভিন্ন প্রতিষ্ঠানের জড়িত মোটা অঙ্কের বকেয়া রাজস্ব আদায়ে দ্রুত মামলা নিষ্পত্তি করতে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে এনবিআর। মইনুল হাসান, ৭১, ঢাকা। অর্থনীতির গতিপথ বদলে দিতে 11,500 কোটি টাকায় তৈরি হয় দক্ষিণ এশিয়ার প্রথম ডুবোপথ কর্ণফুলী টানেল। কিন্তু কাঙ্ক্ষিত আয় না হওয়ায় যেখানে প্রতিনিয়তই গুনতে হচ্ছে দ্বিগুণেরও বেশি লোকসান। এছাড়া 1,000 কোটি টাকা লোপাটে ভারী হয়েছে রাষ্ট্রের বোঝা। বিশ্লেষকদের মতে, অনিয়ম অব্যবস্থাপনা থেকে বের হতে না পারলে সুফল মিলবে না আগামী 1 দশকেও। বিস্তারিত রাকিব হোসেনের রিপোর্টে, ক্যামেরায় মিরাজ সুমন ও রাব্বি হাসান জয়। নদীর তলদেশে গড়ে ওঠা দক্ষিণ এশিয়ার প্রথম ডুবোপথ কর্ণফুলী টানেল বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ সহ নানা সম্ভাবনার গল্পে যা চট্টগ্রামের সাথে যুক্ত করেছে উদীয়মান শিল্পনগরী আনোয়ারাকে। কোরিয়ান ইপিজেড, কর্ণফুলী সার কারখানা আর চীনা শিল্পাঞ্চল সহ অর্থনীতির চাকাকে বেগবান করতে নেওয়া প্রকল্পই এখন গলার কাটা। উদ্বোধনের 3 বছরের মাথায় লোকসান ছাড়িয়েছে 450 কোটি। অভিযোগ আছে, দেশের স্বার্থ হাসিল না হলেও রাজনৈতিক আর নিজেদের আর্থিক সাফল্য নিশ্চিত করেছে আওয়ামী সরকার ও আমলারা। আইএমএডির তথ্য বলছে, এই প্রকল্পে প্রমাণিত লুটপাটের পরিমাণ 2,500 কোটি টাকা। পাবলিক ইনভেস্টমেন্ট প্রজেক্টে অনেক ক্ষেত্রেই প্রপার রিটার্ন দেখা হয় না, এগুলো রাজনৈতিক বিবেচনায় প্রকল্পগুলো করা হয়। প্রকল্পের যে ঋণ, সেইটার রিপেমেন্ট তো আরও দূরের কথা, এটার যে মেনটেনেন্স ব্যয় সেইটাই পুরোটা উঠে আসছে না। সেগুলোর চেয়েও বড় বিষয় হলো যে জাতীয় উন্নয়নে কি ভূমিকা রাখছে একটা প্রকল্প, সেটা আগে দেখতে হবে। যে বাংলাদেশে সরকারি প্রকল্পগুলো আসলে সম্ভাব্যতা যাচাই সঠিকভাবে করা হয় না এবং সেগুলোর খরচ বেড়ে যায় এবং সেটা আপনার ফাইন্যান্সিয়ালি ভায়াবল থাকে না, যার কারণেই এই অর্থনৈতিক চাপের একটা বড় ভূমিকা রেখেছে আসলে আমাদের যে ঋণের পরিস্থিতি, আমার যে সরকারি আয় ব্যয়ের যেই পরিস্থিতি, এইটার একটা বড় কারণ কিন্তু এইটা। কাঙ্ক্ষিত শিল্প কারখানা গড়ে না ওঠায় টানেলে বাড়ছে না যান চলাচল। বিশেষজ্ঞদের মতে, অবস্থার উন্নতি না হলে আগামী 1 দশকেও বের হওয়া যাবে না এই লোকসান থেকে। এজন্য প্রয়োজন দুর্নীতির শাস্তি নিশ্চিতের পাশাপাশি লাভজনক পরিকল্পনা। ইকোনমিক করিডোরের ফিচার্সগুলোকে যদি আনা যায় তাহলে কিন্তু এই কর্ণফুলী টানেলের ওই পাশে যে অর্থনৈতিক অ্যাক্টিভিটি এই মুহূর্তে খুব বেশি পরিমাণে নাই, সেটাকে কিন্তু কমপ্লিটলি 180 ডিগ্রি টার্ন অ্যারাউন্ড করা যাবে। কিছু কিছু অংশের ব্যাপারে খুবই প্রশ্নবিদ্ধ অংশ আছে। একটা রিসোর্টের মতন করা হয়েছে ওই পারে, যেটা এই টানেল দিয়ে যারা যাবেন তারা থাকতে পারেন, রেস্ট নিতে পারেন। এইগুলো অপ্রয়োজনীয় অংশ। এটার থেকে আমার মনে হয় যে ওই জায়গাগুলোকে এখন কমার্শিয়ালি ব্যবহারের সুযোগ দিয়ে দেওয়া। এরই মধ্যে টোল কাঠামো পরিবর্তন করে যান চলাচল বাড়ানোর পরিকল্পনার কথা জানায় মন্ত্রণালয়। দৃশ্যমান উন্নয়ন হিসেবে অত্যন্ত আকর্ষণীয় এই কর্ণফুলী টানেল। দীর্ঘমেয়াদে এমন একটি যোগাযোগ ব্যবস্থার প্রয়োজনও আছে, কিন্তু মোটা বিনিয়োগে গড়ে তোলা এই প্রকল্পে প্রতি বছর বড় লোকসান গুনতে হচ্ছে সরকারকে। দেশের অর্থনীতির পক্ষে এই ভার বহন করা কঠিন। রাকিব হোসেন, ৭১, চট্টগ্রাম। ঘন ঘন লোডশেডিংয়ে দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকছে এয়ারফ্লো মেশিন। ফলে নষ্ট হচ্ছে শত শত টন পেঁয়াজ। এতে প্রায় 50 কোটি টাকা ক্ষতির মুখে পড়েছেন মানিকগঞ্জের চাষিরা।
বিদ্যুৎ বিভাগ বলছে, চাহিদার তুলনায় বিদ্যুৎ কম থাকায় লোডশেডিংয়ে বাধ্য হচ্ছেন তারা। আর কৃষকদের ক্ষতিপূরণে প্রণোদনার আওতায় আনার কথা জানায় কৃষি বিভাগ। রনি মিয়ার ক্যামেরায় মনিরুল ইসলাম মিহিরের প্রতিবেদন। ঐতিহ্যগত ও সনাতন মাচা পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করেন মানিকগঞ্জের চাষিরা। এতে আবহাওয়াজনিত কারণে অনেক সময় নষ্ট হয় পেঁয়াজ, ফলে প্রায় প্রতি বছরই লোকসানের মুখে পড়েন অনেকে। এ থেকে মুক্তি পেতে সীমিত সামর্থ্যের ৩০০ কৃষককে সরকারি প্রণোদনা হিসেবে দেয়া হয় এয়ার ফ্লো মেশিন। কিন্তু এতেও দেখা দিয়েছে বিপত্তি। বেশ কয়েকদিনের ঘন ঘন লোডশেডিংয়ে দিনের বেশিরভাগ সময় বন্ধ থাকছে মেশিনগুলো, নষ্ট হচ্ছে শত শত মন পেঁয়াজ। এতে প্রায় ৫০ কোটি টাকার ক্ষতির মুখে পড়তে পারেন কৃষকরা। পেঁয়াজ তো সঙ্গে রাখতাম, এখন মেশিনে রাখি, তা মেশিনে ভালো থাকতেছে না, কারেন্ট থাকে না। ওই বারোনা ফালাই দেওয়া লাগে, আর সিকি হয়তো নিয়ে গেলে ৩-৪ টাকা ৫ টাকা কেজি বেচা যায়। পরিস্থিতি ভয়াবহ। যদি সৌরবিদ্যুৎ সরকার আমাদের এটা প্রচলন বা আমাদের বাঁচানোর জন্য বন্দোবস্ত করে, তাহলে আমরা বাঁচতে পারি। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বলছেন, চাহিদার তুলনায় বিদ্যুৎ কম পাওয়ায় ঘন ঘন লোডশেডিং দিতে বাধ্য হচ্ছেন তারা। সেই জ্বালানির সংকটের কারণে আমাদের কিছু পাওয়ার স্টেশনে আমাদের উৎপাদন ঘাটতি আছে এবং কিছু পাওয়ার স্টেশন মেইনটেনেন্সে আছে। তো আমরা আশা করছি এই মেইনটেনেন্স অতি শীঘ্রই শেষ হবে এবং শেষ হলে আমরা ভালো বিদ্যুৎ পাবো। এদিকে এয়ারফ্লো মেশিন চালাতে সৌরবিদ্যুৎ ব্যবস্থাপনার কথা জানায় কৃষি বিভাগ। এছাড়া কৃষকদের ক্ষতিপূরণে প্রণোদনার আওতায় আনার কাজ চলছে বলেও জানান তারা। বর্তমান সদাশয় সরকার যাতে বিদ্যুতের বিষয়ে বা অন্য কোনো কারণে পেঁয়াজ সংরক্ষণের সমস্যা না হয়, সেই জন্য সোলার প্যানেলকে সংযুক্ত করা যায় কিনা সেই বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। আমরা আশা করি সেটা যদি হয় তাহলে কৃষকদের জন্য ভালো হবে। চলতি মৌসুমে মানিকগঞ্জে ১,৩৮,০০০ মেট্রিক টন উৎপাদিত পেঁয়াজের মধ্যে প্রায় ২৯,০০০ টন এয়ারফ্লো মেশিনে সংরক্ষণ করেছেন কৃষকরা। নুজহাত রাহনুমা, ৭১। তীব্র মেমোরি চিপ সংকটে তাইওয়ানের TSMC-তে অলস পড়ে আছে $1 বিলিয়ন অ্যাপল প্রসেসর। এতে উৎপাদন কমতে পারে আইফোন 18 সিরিজের। যদিও উৎপাদন সহযোগীদের নিয়ে আশাবাদী টিম কুকের অ্যাপল। তবে সংকট পুরোপুরি না কাটলে সীমিত পরিসরে বাজারে ছাড়ার পরিকল্পনা প্রতিষ্ঠানটির। নাদিয়া ইসলাম তুলির রিপোর্ট। প্রায় $1 বিলিয়ন অ্যাপল প্রসেসর অলস পড়ে আছে তাইওয়ানের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি TSMC-র কারখানায়। প্রয়োজনীয় মেমোরি চিপ না পাওয়ায় শেষ হচ্ছে না এসব প্রসেসরের প্যাকেজিংয়ের কাজ। আর এ নিয়েই দুশ্চিন্তায় টিম কুকের দল। চিপ সরবরাহে ঘাটতি হলে কমতে পারে আইফোন 18 সিরিজের ফোনের উৎপাদন। মূলত নিজেদের বেশিরভাগ মেমোরি যুক্তরাষ্ট্রের বিখ্যাত সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠান মাইক্রন থেকে সংগ্রহ করে অ্যাপল, এবং অল্প পরিমাণে আসে SK হাইনিক্স ও স্যামসাং থেকে। তবে চিপ সংকট থাকলেও এখন পর্যন্ত 18 সিরিজ বাজারে আনার সময়সূচি পরিবর্তনের কোনো ঘোষণা দেয়নি অ্যাপল। তাদের আশা, উৎপাদন সহযোগীরা প্রাথমিক চাহিদা পূরণে সক্ষম হবেন। সংকট অব্যাহত থাকলে প্রয়োজনে বাজারে আনা হবে সীমিত পরিসরে। ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য বলছে, সেপ্টেম্বরের প্রথমার্ধেই বাজারে আসতে পারে আইফোন 18 সিরিজ। নতুন প্রো মডেলে হতে পারে 2 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি A20 প্রো প্রসেসর। থাকছে দ্রুত পারফরমেন্স, কম বিদ্যুৎ খরচ এবং উন্নত AI সুবিধা। এছাড়াও থাকতে পারে ডাইনামিক আইল্যান্ড, ভ্যারিয়েবল এপারচার লেন্স, 6.9 ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে, আপগ্রেডেড LTPO প্লাস প্যানেল ও 5000 mAh ব্যাটারি সুবিধা। ভারতে আইফোন 18 প্রোর সম্ভাব্য দাম হতে পারে $1,54,900 রুপি। আর প্রথমবারের মতো বাজারে আসতে যাওয়া ফোল্ডেবল আইফোনের দাম ছাড়াতে পারে $2,000, যা অ্যাপলের ইতিহাসে সর্বোচ্চ। নাদিয়া ইসলাম তুলি, ৭১। হরমুজ খুললেই বন্ধ হবে যুদ্ধ, লাগবে না পরমাণু চুক্তি। কর্মকর্তাদের সাথে আলাপকালে এমনই এক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া সামরিক পদক্ষেপের পরিবর্তে হাতিয়ার হিসেবে অর্থনৈতিক চাপকে ব্যবহার করার পরিকল্পনায় তিনি। এর মধ্যে অস্ত্রের মজুদ কমে যাওয়ায় উৎপাদকদের সরবরাহ বাড়ানো তাগিদ দিয়েছে পেন্টাগন। নুসরাত মমি জানাচ্ছেন বিস্তারিত। ইরানের সাথে বেশ কয়েক মাসের টানা যুদ্ধে ক্লান্ত ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে সামনে এসেছে অস্ত্র সংকটের বিষয়টিও। এছাড়া জ্বালানির উচ্চমূল্যের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে খোদ মার্কিন প্রেসিডেন্ট। তাই এবার সামরিক পদক্ষেপের পরিবর্তে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপকেই হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চান তিনি।
প্রশাসনের কর্মকর্তারা জানান, পরমাণু চুক্তি ছাড়াই হরমুজ খুলে দিলে যুদ্ধবন্ধে রাজি ডোনাল্ড ট্রাম্প। বর্তমান পরিস্থিতিকে দাবা খেলার সাথে তুলনা করেন মার্কিন প্রেসিডেন্ট। আশা করেন যে কোনো উপায়ে বেরিয়ে আসবে সমাধানের পথ। এছাড়া বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেশ খানিকটা কমে আসায় যুক্তরাষ্ট্রের উপর চাপ কমেছে বলেও দাবি করেন ট্রাম্প। তবে নভেম্বরের আসন্ন মধ্যবর্তী নির্বাচন ঘিরে অর্থনৈতিক চাপের পাশাপাশি তার উপর বাড়ছে রাজনৈতিক চাপও। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বিশ্বাস করেন, দীর্ঘদিনের নৌ অবরোধ এবং বাণিজ্য নিষেধাজ্ঞায় পতন ঘটেছে ইরানের অর্থনৈতিক অবস্থার। লাগামহীন বাড়ছে দেশটির মূল্যস্ফীতি। প্রশাসনের হাতে নেই পর্যাপ্ত অর্থ। অবস্থার এতটাই অবনতি, নিজেদের সেনাদের বেতন পরিশোধের মতো অর্থ তাদের হাতে নেই বলে দাবি ট্রাম্পের। সবশেষ তথ্য মতে জুলাইয়ে দেশটির মূল্যস্ফীতি পৌঁছেছে প্রায় ৮৮%। যুদ্ধের আগে যা ছিল ৬৮%। অন্যদিকে গুরুত্বপূর্ণ জলপথ উন্মুক্ত করার বিনিময়ে একাধিক শর্ত দেয় ইরান, যার মধ্যে রয়েছে সব ধরনের নিষেধাজ্ঞা ও মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার, নৌ অবরোধের সমাপ্তি, ক্ষতিপূরণ প্রদান ও অবরুদ্ধ ইরানি সম্পদ মুক্ত করা, যা সীমিত করেছে কূটনৈতিক সমাধানের সুযোগ। ইরানের পরমাণু কার্যক্রমে বন্ধে শুরু হওয়া যুদ্ধে সব ধরনের চেষ্টা করেও এখনো পর্যন্ত সফলতা দেখেননি মার্কিন প্রেসিডেন্ট। পৌঁছাতে পারেননি কোনো ধরনের সমঝোতায়ও। এত কিছুর পরও এবার প্রকাশ্যে কোনো অসন্তোষ দেখাননি ট্রাম্প। নুসরাত মৌমি, ৭১। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।